This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। শর্মিষ্ঠা, রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমিন কবিতাটা মনে পড়ে তো? একদম মনে পড়ে, বেশ ছোটবেলায় পড়া। তো আজ হঠাৎ মনে পড়ছিল, উপেনের জমি হাতাতে চেয়ে জমিদারবাবু যেটা করেছিলেন সেটাকে অসভ্যতা বললেও কম বলা হয়। দেখো, ওই মালদার হরিশ্চন্দ্রপুরে জমি নিয়ে কত কাণ্ডই না হয়েছে। খাস জমির দখল নিয়ে বিবাদ চলছিল, তাই সিভিক ভলান্টিয়ারের বাবার শেষকৃত্যে কোনো প্রতিবেশী যাননি। হ্যাঁ, শেষকৃত্যে। এটা মানুষ মরে গিয়েছেন, তারপরে তার শেষকৃত্যে কেউ পাশে এসে দাঁড়াননি। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতার হুমকিতেই গোটা পরিবারটা নাকি কার্যত এক ঘরে হয়ে আছে ওই গ্রামে। একে খাস অসভ্যতা ছাড়া আর কতটা ভদ্র ভাষায় ডাকা যায়? দাদা, আপনি তো মুসলিম সম্প্রদায়ের লোক, আপনি এখানে কেন আজকে? এই যে আসতে হবে গ্রামবাসী বলে। গ্রামবাসী বলে তো এখানে দেখছি তো বেশিরভাগ মানুষই তো আমাদের মুসলিম সম্প্রদায়। আজকে এই নিয়ে একজন কোনো গল্প নাই, মানুষ মানুষ। এই দৃশ্যের দুটো দিক, এতে ভালো লাগা খারাপ লাগা দুই আছে। এদের সম্প্রদায়ের কোনো লোক আসেনি, তাই আমরা মুসলিম সম্প্রদায় ইনাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে এখানে আমাদের ভাষায় যেটা বলে জানাজা, ওটাই আমরা সম্পন্ন করছি। ভালো লাগা এই কারণে যে ধর্মের আধার ছেড়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন ওরা। খারাপ লাগা এই জন্য যে একজন সন্তান তার প্রতিবেশী মানুষ নামধারীদের কাউকেই পাশে পাননি বাবার মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। কেন জানেন? স্রেফ জমি বিবাদের জন্য, আর সেখানেও তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। আসল কারণ হচ্ছে আমার জায়গাটা নিয়ে, যে করে ওর জায়গাটা নিতে হবে। ওরা সবাই একতা হয়ে আছে, ওরা পাওয়ার পাচ্ছে, প্রকাশের পাওয়ার পাচ্ছে। সিপিএমের প্রধান ছিল রেজাল্ট হোক, ওর পাওয়ার পাচ্ছে। পুলিশের ভূমিকা, নেতারা যেদিকে চাপাচ্ছে সেদিকে পুলিশ থাকছে। গন্ডগোল তো মানুষের হতেই পারে, কিন্তু মানুষকে যে মরার পরে মানুষ পাশে থাকে না, তো এটা অমানবিকতার খেলা হয়েছে। ভাবুন একবার, সিভিক ভলেন্টিয়ার হয়েও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ চেপে রাখতে পারেননি কিশোর। তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা পঞ্চায়েতের মুকুন্দপুরে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির সামনে খাস জমি দখল নিয়ে কিশোরের বাবা টুপন দাসের সঙ্গে কয়েকজন প্রতিবেশীর বিবাদ চলছে অনেক দিন ধরে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য প্রকাশ দাস, প্রাক্তন প্রধান রেজাউল হকের মদতে কিশোরদের কার্যত এক ঘরে করে রাখা হয়েছে বলে অভিযোগ। আপনার স্বামীকে কাঁধে করে শ্মশান নিয়ে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু সমাজের মানুষ এগিয়ে আসলো না। কি কারণ ছিল? সরকার বলছে যে থাকো কাকায়, ও জায়গাটা দিবে না, তো মুর্দার কেমনি কে মাটি দিচ্ছে দেখছি। কে বলছে এটা? প্রকাশ বলছে, চিত্ত বলছে, তরুণ বলছে। একজন মানুষের মৃত্যু হয়েছে, তার শেষকৃত্যে সামিল হওয়ার চেয়েও জমিটাই বড় হলো। তাও কিনা খাস জমি, সরকারি জমির দখলদারি। আমি জনপ্রতিনিধি ওখানকার, আমার কাছে কেউ আসেওনি, আর আমাদের কে যাবে? আমাদের তো যাওয়ার মতো কেউ নেই। গ্রামবাসীদের নাকি আপনি বাধা দিয়েছেন, এরকমই বাধা দিব আমি? জমি নিয়ে বিবাদ চলছিল ওখানে? না, ওগুলো আমি বলতে পারবো না। আমার তো সরজমি প্রশাসন আছে, প্রশাসন ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে জেনে নেবে যে আমি জড়িত আছি না কি আছি। ওরা চাচ্ছে সবাইকে এক ঘরে রাখলে পরে এক না এক তন্ত্র চালাতে পারবে, কিন্তু তৃণমূলের এই তালিবানি শাসন চলবে না। কিন্তু যারা মুসলিম সম্প্রদায়িক মানুষ হিন্দুদের পাশে এসে দাঁড়াচ্ছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। মালদার হরিশ্চন্দ্রপুর, বাংলার নবজাগরণ থেকে ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে হরিশ্চন্দ্রপুরের উজ্জ্বল ইতিহাস রয়েছে। অথচ সেখানেই কিনা এমন অন্ধকার। এ রাজ্যের পাড়ায় পাড়ায় এক অংশের তৃণমূল নেতারা কি অন্য এক পৃথিবীতে নিজস্ব পশু খামার চালাচ্ছেন? মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর নিয়ম সেখানে নেই। মালদা থেকে সুবোধ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ছোট থেকে জেনে এসেছে পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু অনুপাতটা আজকাল যেন কেমন গুলিয়ে যাচ্ছে জানেন। যে হারে পুকুর ঝিল বুঝিয়ে ফেলা হচ্ছে, তাতে স্থল আর স্থল, শুধুই মাটি আর মাটি। আর মাটি মানেই তো কাঁচা টাকা। সেই সরল হিসেবে জলের আর জায়গা কই? ঠাট্টা নয়, ওই যে প্রথমে অনুপাতের কথা বলছিলাম, তা তো আলিপুরদুয়ার কামারহাটিতে রীতিমতো উল্টে গেছে। দুটোর হিসেব এসেছে, আর কোথায় যে কি চলছে তা ব্রহ্মাই জানে। খালগুলো দখল হয়ে যাচ্ছে, পুকুরগুলো ভরাট করে দিচ্ছে। যারা
পার্টি হচ্ছেন, আগামী দিন মনে রাখবেন তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। জলাভূমি ভরাট রুখতে স্ট্রং অ্যাকশন নেওয়ার কথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। উত্তরের আলিপুরদুয়ার থেকে দক্ষিণের দক্ষিণেশ্বর, রাজ্যের দুই প্রান্তের দুই ছবি দেখলে প্রশ্ন জাগবে, জলা ভরাট রুখতে আদৌ কি তৎপর প্রশাসন? আলিপুরদুয়ার শহরে একটার পর একটা জলাভূমি দখল করে বহুতল নির্মাণের অভিযোগ নতুন নয়, সেই রজ্ঞি ছড়িয়ে পড়ল গ্রামেও। এবার আলিপুরদুয়ার শহর লাগোয়া উত্তরজিৎপুরে প্রায় 3.5 বিঘা জলাভূমি একটু একটু করে ভরাট হয়ে যাচ্ছে। অভিযোগ স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামীর মদতেই জমি হাঙরদের দৌরাত্ম্য। এটা ভরা হচ্ছে, এটা আবার বিক্রি হয়েছে। এটা ভাটিখানার যে মালিক আছে 10 থেকে 15 গাড়ি মাটি যায়, মাটি ফেলে। এটা কিন্তু বেআইনি কাজ, কিন্তু এটা মানে করা ঠিক না। কিছু ব্যবস্থা নিতে হবে, এখানকার লোকজনকে বলতে হবে, আমরা 2টা পঞ্চায়েত আছি, এটা আইন ব্যবস্থা নিতে হবে আমাদের। আলিপুরদুয়ারের বিধায়ক মাঝে মধ্যেই হুঙ্কার দেন তাঁর বিধানসভা এলাকায় একটিও জলাভূমি দখল করতে দেবেন না। সেখানে কিভাবে চলছে পুকুর চুরি? সেখানে যদি সত্যি এই ধরনের বেনিয়ম হতে থাকে তাহলে চলুন আমরা ওখান থেকে সরাসরি আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব, প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করব। প্রশাসনিক আধিকারিক যারা রয়েছে তারা সেটা জানে না, এটা বললে তো আমরা মানতে পারি। এর মানেটা হচ্ছে এরকম যে দেখেও না দেখার ভান করা। আলিপুরদুয়ারে পুকুর চুরি আর দক্ষিণেশ্বরে ঝিল চুরি। কামারহাটির 14-15 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে রয়েছে এই বিরাট ঝিল। অভিযোগ মাসখানেক ধরে একটু একটু করে বোঝানো হয়েছে 10 বিঘা ঝিলের একাংশ। পিছনে মদত রয়েছে 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। আর এই ঘটনায় দুই তৃণমূল কাউন্সিলরের মধ্যে আকচাকচি। কেউ কোনোভাবে এটার সঙ্গে যুক্তও নই আর আমরা করিও নি কিছু। তবে পাড়ের ওপরে পাড়ে যে জায়গাটা ফেলেছে সেটা পাড়টাকেই আটকানোর চেষ্টা, যাতে বাড়ির ক্ষতি না হয়। পাশ সারাচ্ছ বলে এতটা মাটি ফেলেছো কেন? তো তারা আমাকে বলেছিল যে ঠিক আছে আমরা কাজ বন্ধ রেখেছি। পুকুর চুরি নিয়ে তৃণমূলে কাদা ছোড়াছুড়ি। শেষমেশ চেয়ারম্যানের নির্দেশে পুকুর ভরাট বন্ধ করেছে পুলিশ। আমরা যথাযথ ব্যবস্থা নেব, কারণ জলাভূমি কিছুতেই ইয়ে করা যাবে না, ভরাট করা যাবে না। কামারহাটিতে চোর পালানোই বুদ্ধি হয়েছে, আর আলিপুরদুয়ারে যে মাটি মাফিয়ার দুয়ার খোলা, আটকাবে কে? সুজিত রায় ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বাংলা আজ যা ভাবে গোটা দেশ ভাবে আগামীকাল। মহামতি গোখেলের এই উক্তি প্রায় শোনা যায় শাসক দলের নেতা মন্ত্রীদের গলায়। কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে এই প্রশ্নটাও করতে হয় যে বাংলা কি তার ভবিষ্যতের কথা আদৌ ভাবে? এখন যে প্রতিবেদন দেখাবো তার ফোকাসে আছে এই বাংলার ভবিষ্যৎ প্রজন্ম। গ্রাম বাংলায় সরকারি শিক্ষা ব্যবস্থার গোড়ায় যেন খুন ধরে গিয়েছে, কিন্তু খুন পোকা তাড়ানোর দায়িত্ব কে নেবে? পশ্চিম মেদিনীপুরের সবংয়ে সিংপুর প্রাথমিক বিদ্যালয়ও প্রায় বন্ধ হওয়ার মুখে। না, সরকারি কোনো ফতোয়া নয়, স্রেফ সরকারি উদাসীনতার জেরে। সোচ্চার অভিযোগ পড়ুয়া, শিক্ষক থেকে অভিভাবক সব্বার। স্কুলের মধ্যে বিভিন্ন রকম ক্ষোভ আছে, সেগুলো সাপটেপ বেড়ায় মাঝে মাঝে। রান্নার সালটার অবস্থা খুব খারাপ, জল ফল পড়ে, যে ঝড় টড় যে হয়, ছেলেকে আতঙ্কেই আমরা পাঠাতে খুব ভয় করছি। খুব বাংলা শিক্ষা যা ছিল একদিন গর্ব করার মতো, কিন্তু আজ তার চেহারা এই ভাঙাচোরা স্কুল বাড়িটারই মতো। কোথায় পড়াশোনা করে এই ছেলে মেয়েগুলো দেখুন। নোনা লাগা মাটির দেওয়াল, যখন তখন চাঙর ভেঙে পড়ছে। দিন মানে আধার, চারপাশে আগাছার জঙ্গল, সাপ খোপ, বিষাক্ত পোকামাকড়ের উৎপাত, আর ঝড় জলে মাথার উপর মাটির পাহাড় ভেঙে পড়ার ভয়। এই নিয়ে কি আর পড়াশোনা হয়? বহু পুরনো স্কুল, মাটির বাড়ি খুব বিপজ্জনক পরিস্থিতিতে আছে। যখন তখনই সাপ বেরোচ্ছে, স্কুলের দেওয়াল ভেঙে পড়ছে, কারেন্ট চলে গেলে একেবারেই ছাত্ররা পড়তে পারছে না, অন্ধকার পুরো। বিধায়ক এবং মন্ত্রী সাহেবকে আমরা জানিয়েছি, এবং হ্যাঁ জানিয়েছি, ডিএমকেও জানিয়েছি, আমরা চিঠি পাঠিয়েছি এসআই অফিসে, ডিএম অফিসে, স্থানীয় এমএলএ, মন্ত্রী মশাইকেও জানিয়েছি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই প্রতিষ্ঠানে চাকরি বাঁচানোর জন্যই আসছি। সাক্ষরতার নিরিখে একসময় ক্রম তালিকায় উপরের দিকে ছিল পশ্চিম মেদিনীপুর, এখন যেন এই স্কুল বাড়ির মতোই তার দৈনদশা। এলাকার তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়া, রাজ্যের ব্যস্ত সেচ মন্ত্রী। রাজ্য জলে ভাসলে কেন্দ্রের টাকার দোহাই পারেন, কিন্তু ডাক্তারবাবু এই স্কুলটাও কি কেন্দ্রের টাকায় হওয়ার কথা ছিল?
সারা বাংলার সাথে তাল মিলিয়ে মিলিয়ে সবঙ্গে প্রচুর উন্নয়ন হয়েছে। মন্ত্রীমশাই নিজেও উদ্যোগ নিয়েছেন এই বিল্ডিংটা যাতে তাড়াতাড়ি করে দেওয়া যায়। কিন্তু মন্ত্রীমশাই এসে দেখেও গেছেন, কিন্তু তারপরেও উন্নতি হয়। অত্যন্ত দ্রুততার সাথে এখানে বাকি যে বিল্ডিংটা দরকার সেই বিল্ডিংয়ের ব্যবস্থা আমাদের জেলা প্রশাসন আমাদের সাহায্য করছেন, জেলা পরিষদ সাহায্য করছেন। শিক্ষামন্ত্রীর কাছেও আমাদের স্মারকলিপি গেছে, দিদিকে বলো ওই নাম্বারটাতে আমরা ফোন করেছি, প্রায় 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো কিছু সদুত্তর আমরা কিছু পাইনি। চেয়ারম্যান সাহেব, 2 বছর সময় তো কম নয়। আপনারা তো বাঙালির অস্মিতার কথা বলেন, কিন্তু বিদ্যাসাগরের জেলায় ছেলেমেয়েরা আর কত বছর অপেক্ষা করলে নেতাদের অস্মিতার নজর পড়বে? পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, নদিয়া থেকে হুগলি যেতে গেলে কি করতে হবে? প্রশ্নটা শুনে চমকে যাচ্ছে নাকি? তাহলে উত্তরটা শুনলে আরো চমকে যাবে। নদিয়া থেকে হুগলি যেতে বা হুগলি থেকে নদিয়া যেতে আপনাকে সেঞ্চুরি করতেই হবে। সবটা যেন ধাঁধা, তাই না? নদিয়া ও হুগলির একটা অংশের মানুষের কাছে এই ধাঁধার কোনো উত্তর নেই। দেখুন, আপনাদের কাছে যদি কোনো উত্তর থাকে। পশ্চিমবঙ্গের মানচিত্র বলে হুগলি নদীর এক পাশে নদিয়া, অন্য পাশে হুগলি জেলা। মাঝে যাতায়াতের মাধ্যম হিসেবে 2টো সেতু, ঈশ্বরগুপ্ত সেতু ও গৌরাঙ্গ সেতু। কিন্তু 2 সেতুতেই এখন কার্যত তালা ঝুলছে। কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতু অনেক দিন থেকেই বন্ধ। মেরামতির জন্য গৌরাঙ্গ সেতুতেও 45 দিনের জন্য তালা পড়েছে। ব্যাস, হুগলি ও নদিয়ার মানুষের জন্য সেঞ্চুরির দরজা খোলা। বড় গাড়িতে মালপত্র নিয়ে যাতায়াত করার জন্য 2টো দরজা খোলা। গৌরাঙ্গ সেতু থেকে উত্তরে 101 কিলোমিটার দূরের বহরমপুর ব্রিজ বা দক্ষিণে 110 কিলোমিটার দূরের বালি ব্রিজ। নিত্য প্রয়োজনীয় পণ্যের গাড়ি হোক বা যাত্রীবাহী বাস, হুগলি নদীর এপার ওপার করার জন্য সেঞ্চুরি মাস্ট। কিন্তু এভাবে সম্ভব নয়, তাই জনতার ভরসা জলপথ। মানুষ, অটো, টোটো, লরি সবার জন্য ভেসেল। ফেরিঘাটের বাইরে ট্রাকের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অ্যাম্বুলেন্সেরও একই হাল, ভেসেল যে মাত্র 2টো। নবদ্বীপে যেতাম আমরা, নবদ্বীপ ব্রিজটা বন্ধ আছে, এখন কাজ হচ্ছে ব্রিজে, ওই কারণে এখন এখান দিয়ে আসা যাওয়া করছি। দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেখানে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে? ও ঠিক নেই, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হতে পারে। নবদ্বীপ ব্রিজ বন্ধ হয়ে গেছে, দীর্ঘক্ষণ ধরে সময় নিয়ে এইখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের এই সমস্যা হয়ে যাচ্ছে, টাইম মেনটেন করতে পারছি না, খরচা বাড়ছে। সব জায়গায় দাঁড়িয়ে আছে, খুব কঠিন অবস্থা এই ঘাট মানে যানবাহনের জন্য। হ্যাঁ, ক্ষতি হচ্ছে, বাজার ধরাতে পারছি না। ভেসেল দুটো চলছে, পরিষেবা ঠিকঠাক আছে, গাড়ি এখন লাইনে পড়ে আছে, যখন হবে লাইন বাই যাবে। যাতায়াতে খরচ বাড়ছে, সময় লাগছে অনেক বেশি। ডাল চাল হোক বা সবজি, এতদিন যেটা সহজেই এপার ওপার করতো, এখন সেই পথেই নাজেহাল অবস্থা। আর রোগীর সঙ্গে থাকলে কথাই নেই। 31শে ডিসেম্বর পর্যন্ত গৌরাঙ্গ সেতু বন্ধ। নতুন বছরে পথের যন্ত্রণা মিটবে কি? উত্তরটা যেন ভেসেলের গায়েই লেখা। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। জলাশয়ে উদ্ধার 5 বছরের শিশু কন্যার দেহ। 5 দিন ধরে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয়। মালদার মোথাবাড়িতে উত্তেজনা, স্নিফার ডগ দিয়ে এলাকায় তন্ন করে তল্লাশি চালিয়ে দেহ উদ্ধার হয়। জলে ডুবে মৃত্যু নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। বেশ কয়েকদিন ধরে এই শিশু নিখোঁজ ছিল, পুলিশে অভিযোগ দায়ের হয়। বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হয়েছে। 5 দিন পর স্নিফার ডগ আসে এলাকায়, এরপরই তার দেহ উদ্ধার করা হয়। মালদার মুথাবাড়িতে এই শিশু কন্যার মৃত্যুকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা। এটা জলে ডুবে মৃত্যু নাকি খুন তা ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ। মাঠ থেকে বাবা মার কাছ থেকে বাড়ি যাওয়ার সময় থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। বাচ্চার বয়স 5 বছর, নাম ঋষিকা মণ্ডল। আচ্ছা শর্মিষ্ঠা, সিনেমা টিনেমার কথা বলছি, থিয়েটারেও নায়ক তো একজনই হয়। একদম। এগরায় তৃণমূলে কি একজনই নায়ক? পুরো প্রধান স্বপন নায়কের কথা বলছি। ভাব তো সেরকমই। দল বলছে সরে যাও,
কিন্তু পদত্যাগ দূরের কথা, স্বপনবাবু রীতিমতো মিটিং ডেকে বসেছেন। অনাস্থা আনবো করেও তৃণমূল নেতৃত্বের সব মুখ বুঁজে হজম করতে হচ্ছে। পুরসভায় যে কান ঘেঁষে তৃণমূলের গরিষ্ঠতা, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি, সেই অঙ্কে কি স্বপন অন্য স্বপ্ন দেখছেন? জোড়াফুলের কাছে তাই বাগড়ার আরেক নাম এগরা। তাকে অনুরোধ করেছি দলের নির্দেশ মানার জন্যে। সিনিয়র লিডার, আশা করছি তিনি দলের নির্দেশ মেনে নিয়ে পদত্যাগ করবেন। চেয়ারম্যানকে পদ ছাড়তে 2 দিন সময় দিয়েছিল তৃণমূল। তারপর অনেকগুলো 48 ঘন্টা পেরিয়েছে। এগরার পুরো প্রধান স্বপন নায়ক আছেন নিজের মতো। ইস্তফা দূরের কথা, নিয়মিত পুরসভায় আসছেন বর্ষিয়ার নেতা, অনুগামীদের নিয়ে ঘুঁটি সাজাচ্ছেন। 20 নভেম্বর উন্নয়ন বৈঠক ডেকে বুঝিয়ে দিয়েছেন গদি সহজে ছাড়বেন না। এগরা পৌরসভার চেয়ারম্যান কিন্তু এখনও দলের সেই নির্দেশ কার্যত অমান্য করে চেয়ারে রয়েছেন। অবদ্ধ চেয়ারম্যানকে নিয়ে এখন উভয় সংকটে তৃণমূল। তাকে সরাতে অনাস্থা ডাকতে গিয়েও 10 বার ভাবতে হচ্ছে দলকে। তার কারণ এগরায় তৃণমূলে মার্কশিট। 2022-এ পুরো ভোটে এগরার 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 7টিতে, বিজেপি পায় 5টি ওয়ার্ড, 1টি করে কংগ্রেস ও নির্দল। নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়ে তৃণমূল। এগরা পুরসভায় তৃণমূল ক্ষমতায় থাকলেও ঠিক পিছনেই রয়েছে বিজেপি। তৃণমূলের অনাস্থায় যদি স্বপন নায়ককে বিজেপি সমর্থন করে আর নির্দল কাউন্সিলরকেও স্বপন জুটিয়ে ফেললে তৃণমূলের তো আম ছালা দুই যাবে। সেটা বুঝে কি গরজালেও বর্ষাতে পারছে না তৃণমূল? দলের অনুগত সৈনিক হলে, দলীয় কর্মী হলে নিশ্চিত উনি পদত্যাগ দিতেন। প্রমাণ করতে চাইছেন যে দলের ঊর্ধ্বে ব্যক্তি। নিশ্চিতভাবে একথা মনে করার কোনো কারণ নেই। দল উপযুক্ত ব্যবস্থা নিশ্চিতভাবে গ্রহণ করবে। বিজেপি আগামী দিনে বলবে বিজেপি ওই পুরসভা কি করবে। এটা তো বিজেপি কি স্ট্র্যাটেজি নিচ্ছে, বিজেপির ভেতরের কি পরিকল্পনা, সেটা আগামী দিনে মানুষ বুঝবে। তৃণমূলের জেলা নেতাদের কার্যত উপেক্ষা করে স্বপন চ্যালেঞ্জ ছুটছেন। মমতা ব্যানার্জি আমাকে চিঠি লিখে চেয়ারম্যান করেছিল, মমতা ব্যানার্জি যদি লিখে তাহলে করবো, নাহলে করবো। 21-এর বিধানসভা ভোটে এগরায় তৃণমূল জিতলেও 14 ওয়ার্ডের পুরসভায় 1700 ভোটে পিছিয়ে পড়ে। 1 বছর পর পুরো ভোটে অবশ্য তৃণমূল এগরায় জেতে। পুরো এলাকায় তারা লিড পায় 700-র বেশি ভোটে। তবে গত লোকসভা নির্বাচনের নিরিখে এগরা পুরো এলাকায় তৃণমূল 4200 ভোটে পিছিয়ে। বারবার এগরা শহরে পিছিয়ে পড়া চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল, কিন্তু সেই স্বপন তো এখন জোড়াফুলের কাছে দুঃস্বপ্নের মতো। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদের তৃণমূলের BLA-2 এর পারফরমেন্স সবচেয়ে খারাপ। দলের রাজ্যের রিপোর্টে সেটাই উল্লেখ করা হয়েছে। 100% BLA থাকলেও তাদের নাকি কাজে অনীহা। BLA-2দের ঠিকমতো কাজ করার নির্দেশ দিয়েছে জেলা নেতৃত্ব। এ নিয়ে তৃণমূল নেতৃত্বের ভূমিকাতেই প্রশ্ন তুললেন হুমায়ুন কবির। রাজনীতিতে বলা হয় যার বুথের সংগঠন যত মজবুত, ভোটের ময়দানে পাল্লা ভারী তারই। কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল 100% বুথে BLA-2দের নিয়োগ করলেও তাদের পারফরমেন্সের চিন্তায় নেতৃত্ব। তৃণমূলের নেতৃত্বের তরফে জানানো হয়েছে গোটা রাজ্যের মধ্যে মুর্শিদাবাদে BLA-2দের কাজ সবচেয়ে খারাপ। আর সেই রিপোর্ট সামনে আসতেই ফের মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের বিরুদ্ধে ফ্রন্ট ফুটে ছক্কা হাঁকিয়েছেন হুমায়ুন কবির। চেনা ফর্মে ভরতপুরের তৃণমূল বিধায়ক দলের নেতাদের নিশানাও করেছেন। এরা তো বুথ লেভেল কমিটি ঠিক করে না করেই এরা শুধু ফেসবুকের নেতা সেজে তো তাদের চলছে রবরমিয়ে। তো তারা ওসব করার দরকার কি আছে? মুর্শিদাবাদে মোট বুথের সংখ্যা প্রায় 4200। সবকটি বুথেই BLA-2 নিয়োগ করেছে তৃণমূল। সেখানে কংগ্রেস এবং CPM দুদলই 90% বুথে BLA-2 দিয়েছে। তবে বিজেপি BLA-2 নিয়োগের হার 60%-এরও কম। কিন্তু তারপরও তৃণমূল কর্মীরা পারফরমেন্সে নেতাদের মন কাটতে পারেনি। এই পরিস্থিতিতে BLA-2দের উদ্দেশ্যে চিঠি দিয়েছে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা। যদিও সাংগঠনিক জেলার চেয়ারম্যান অবশ্য পারফরমেন্সে খামতির কথা মেনে নিয়ে সাফাইও দিয়েছেন। অনেক জায়গায় অনেক ছেলেদেরকে নাম দেওয়া হয়েছে, কিন্তু তারা হয়তো প্রশিক্ষণটা নেই, মানে এটা তো নতুন নতুন ফর্মুলা, অনেকে হয়তো ঠিকমতো বুঝতে পারেনি, সেই কারণে হয়তো কিছুটা লস হয়তো হয়েছে। সেগুলো আস্তে আস্তে ওগুলো সমাধানের জায়গায় যাচ্ছে। আরও তো কয়েকদিন সময় আছে, এর মধ্যে আমার মনে হচ্ছে সব কমপ্লিট হয়ে যাবে। তবে তৃণমূলেরই এক BLA নেতৃত্বের রিপোর্টকে মানতে নারাজ।
এটা তো ঠিক না, তার কারণ হচ্ছে যেহেতু আমার এখানেই বাড়ি এবং আমার বুথের এখানে সবাই পরিচিত এবং প্রত্যেকেরই আমি মোটামুটি সবাইকেই চিনি, সেই হিসেবে আমি সেখানে থাকছি এবং তাতে বিএলওর কাজ করতে অনেকটাই সুবিধা হচ্ছে। যদিও কংগ্রেস ব্যঙ্গের সুরে বলছে সঙ্গে পুলিশ প্রশাসন আছে, তো তাই তৃণমূলের কর্মীদের কোনো চিন্তা নেই। নিচু স্তরের নেতা থেকে শুরু করে উপর স্তরের পর্যন্ত তারা প্রত্যেকেই ধরে নিয়েছে পুলিশ মামা থাকবে, প্রশাসনিক আধিকারিকরা থাকবে, মাস্তান থাকবে, ভোট আমাদের হয়ে যাবে। ফলে ভোটার লিস্টে কি আছে না আছে তার জন্য আর বই বুথে গিয়ে কি লাভ, এরকম একটা ধ্যান ধারণা নিয়ে আত্মতুষ্টিতে তৃণমূলের কর্মীরা কিন্তু বিরাজমান হচ্ছে। 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে মুর্শিদাবাদের 22টি আসনের 14টিতে এগিয়েছিল তৃণমূল, 3টিতে এগিয়েছিল বিজেপি, কংগ্রেস এগিয়েছিল 4টিতে, সিপিএম ছিল 1টি আসনে। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর। তৃণমূল নেতৃত্ব কড়া নির্দেশ দিয়েছে বিএলএদের মানুষের পাশে থাকতে, কিন্তু অনেক বিএলএই নাকি কাজ ঠিক মতো করছে না। তবে কি তৃণমূলের নেতৃত্বের কথা শুনছেন না বুথ স্তরের কর্মীরা, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাস? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। তিনি এই বিদ্রোহী তো এই ডিগবাজি, আবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়েও কোনো এক অজ্ঞাত কারণে চুপ করে যায় তৃণমূল নেতৃত্ব, মানে শেষ ধাপটা আর যায় না। কথায় কথায় তিনি নতুন দল তৈরির কথা ঘোষণা করেন। রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎ নিয়ে তার বুলির শেষ নেই। এহেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে আজ মারাত্মক দাবি করেছেন মুর্শিদাবাদের এক কংগ্রেস নেতা, যা ঘিরে নবাবের জেলায় রাজনীতির জল আরও ঘুলিয়েছে। অধীর চৌধুরীর বাড়িতে গিয়ে মেঝের মধ্যে বসে অধীর চৌধুরীর হাতে পায়ে ধরে তিনি লোকসভার টিকিট চেয়েছিলেন। কোনো মতে ইচ্ছা প্রকাশ করেনি, কারো কাছে একটা কেউ বলতে পারবে? বরঞ্চ কংগ্রেসের অনেক নেতৃত্বরা অনেকভাবে যোগাযোগ করে। হুমায়ুন যদি ক্ষমতা থাকে তার পিতৃপুরুষের নামে অন্তত পক্ষে শপথ করে বলবেন হ্যাঁ এই কথা মিথ্যা। কোন হরিদাস কি বলছে ওটা আমার দেখার দরকার নাই, ও যে বলেছে ওকে আমি হরিদাস পাল ছাড়া কিছু মনে করি না। গান্ধীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন? কোনো প্রয়োজন নেই, তারা আমার সঙ্গে যোগাযোগ করে। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আপনার টেলিফোনে কথা হয়েছে? বলছি তো তার কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করে না। প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে যোগাযোগ করা হয়েছে বলে আমার কোনো খবর জানা নাই, আমি আকাশ থেকে পড়লাম। আপনি মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়ক, আপনার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী অথবা তার কোনো দূত টেলিফোনে মারফত যোগাযোগ করেছেন কেন? করতেই পারে একটা রাজনৈতিক কর্মী, আমাকে যদি কারো মনে হয় যে এর দ্বারা কোনো কাজ হতে পারে, এর দ্বারা তার পার্টির কোনো উপকার হতে পারে, প্রস্তাব আসতে পারে না। প্রিয়াঙ্কাজির মতন নেতৃত্বের এত মাথা ব্যথা হবে তাকে নিয়ে কেন, এটা আমার জানা নেই, এটা আমার ব্যাখ্যার বাইরে। চেল্লা কুমার, তিনি এই ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব ছিল, ওনাকে 2023 সালের ডিসেম্বর মাসে বলে এসেছিলাম যে 2024-এর ইলেকশনে অধীরবাবু হারবে। এমন ভাবে যদি জ্ঞান বিতরণ করেন, এমন ভাবে ভোটের সংখ্যা নিরূপণ করছেন যেন মনে হচ্ছে বোধহয় আমরা আর্যভট্টকে আবার নতুন করে দেখতে পাচ্ছি। দু একটা ইংরাজি আওড়াচ্ছে, অথচ ক্লাস 2 বিদ্যা আছে কিনা তার সন্দেহ। ও নিজেকে যে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হিসাবে এখনো পরিচয় দেয়, সেই প্রদেশ কংগ্রেসের কোনো অস্তিত্ব আছে ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে? সাহস পাচ্ছে কোত্থেকে হুমায়ুন কবির? তৃণমূল সর্বোচ্চ নেতৃত্বের প্রচ্ছন্ন মদতে হুমায়ুন কবির এই ধরনের মন্তব্যগুলো করছেন। সে করতেই পারে, ও নিজে ওর কৌশল ও করবে। গ্রাসরুটের মানুষরা কি চায় সেটার দিকে আমার বেশি গুরুত্ব আরোপ করেছি, করব।